আজকের দিনে ব্যবধানটা গড়ে দিয়েছে মিডল অর্ডার ব্যাটাররাই। বাংলাদেশের যে জায়গাটা নিয়ে আসলে খুব বেশি অভিযোগের সুযোগ নেই, আমরা এই শোতেও বারে বারেই আসলে টপ অর্ডার ব্যাটারদের কথাই বলি। আজকেও আরেকটাবার টপ অর্ডারদের মধ্যে লিটন দাস আজকে ওপেনিং করেছেন ক্যাপ্টেন। টানা ব্যর্থ একটা সময় লিটন দাসের যাচ্ছে। ওভারঅল সম্ভবত মৌ 9টা ইনিংসে এই সিরিজে 6টাতেই তিনি সিঙ্গেল ডিজিট আউট হলেন। প্রথম 3টা ইনিংসে তিনি ডাবল ডিজিট আউট হয়েছিলেন, তারপর থেকে তিনি আর 10 রানই পার হতে পারেননি এবং রানগুলো 3, 0, 1, 2 এরকম রানের মধ্যে। আমরা যখন ওয়ানডে সিরিজের সময় কথা বলছিলাম সেটাও ঠিক তাই ছিল যে বাংলাদেশ ওয়ানডে সিরিজে লাস্ট ওয়ানডেটাতেও যেভাবে আসলে ফ্লপ করলো লিটন, সেখানে মানে শেষ 10টা ইনিংসের মধ্যে 8টাতেই তার সিঙ্গেল ডিজিট ছিল। এবং এবার টি-20তে এসেও আমরা বলছিলাম যে আসলে যদিও ফরম্যাট ভিন্ন কিন্তু ফর্মটা তো খারাপ যাচ্ছে, সেটার একটা চাপ লিটনে থাকবে কিনা, আবার সেখানে অধিনায়কত্ব। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। যদিও ফার্স্ট টি-20-র পর আসলে তার অধিনায়কত্বকে সবাই আসলে বাহবা দিয়েছে, কিন্তু আসলে ব্যাট হাতে তো লিটনকে যেভাবে সবাই দেখতে চায়। 3 নম্বরে দেখলাম ব্যর্থ হলো, আজকে ওপেনিং এ সেখানেও ব্যর্থ হলো, ভেরি আনফরচুনেট। অ্যাবসলিউটলি, সেই জায়গাটায় আসলে শামীম পাটোয়ারি খানিকটা চমকে দিয়েছেন। প্রথম টি-20তে তিনি 200+ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন, আজকেও সেই ঘটনাই ঘটেছে। 205 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। 17 বলে 35 রান তার উইলো থেকে এসেছে, 2টো 4 এবং 2টো 6-এর মার তার হাত থেকে এসেছে। শামীম পাটোয়ারি সামনে যেহেতু বিপিএল আছে, সেই জায়গায় নিজেকে তিনি একদম প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং তিনি যেভাবে ব্যাট করে থাকেন এটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগে, খুবই আনঅর্থোডক্স। এভাবে বাংলাদেশের কাউকে আমি ব্যাট করতে খুব বেশি দেখি না। তার শর্ট সিলেকশনগুলো ইন্ডিয়াতে ঋষভ পন্থকে যেভাবে খেলতে দেখি অনেকটা সেরকম লাগে, খুবই আনইউজুয়াল, খুবই ট্রিকি শট। মনে হয় যে হয়তো বা ক্যাচ উঠে গেল কিনা, খুব একটু ভীতি কাজ করে, যেহেতু আমরা অনেক সময়ই দেখেছি যে তিনি ক্লিক করতে পারেননি, একটা বছর তিনি বা আন্তর্জাতিক ক্রিকেটের জায়গা পাননি। তো সেই জায়গায় ফিরে এসে নিজের জাত তিনি চেরাচ্ছেন সেভাবে করে, যেটা আসলে আফিফ করতে পারেননি। আমরা বরাবর কথা বলছিলাম যে আফিফকে নিয়ে অনেক কথা হয়েছে, তাকে দলে নেওয়া হয়েছে, কিন্তু সুযোগ পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেনি এবং শেষমেশ আজকে কিন্তু আসলে তাকে ড্রপ করে মিরাজকে নেওয়া হয়েছিল। শামীম পাটোয়ারির কথা আপনি বলছিলেন, শামীম পাটোয়ারি ম্যাচ সেরা হয়েছেন 17 বলে তার 35 রানের যে ইনিংসটা সেটার জন্য। এবং ম্যাচ শেষে তিনি কিন্তু আসলে বলেছেন যে তার কাজটা হচ্ছে ফিনিশারের এবং সে চেষ্টাই করে যে আমার মাথায় থাকে যে আমার তো ফিনিশারের দায়িত্ব, আমি কিভাবে আসলে মানে বলগুলোকে মারার চেষ্টা করি, আমি অল্প বল পাবো, অল্প বলগুলোকে মারার চেষ্টা করি এবং সেভাবেই আমার দায়িত্বটা পালন করতে পারেন। ভেরি এক্সিলেন্টলি মানে টানা 2টো ম্যাচেই তিনি সেটা করতে পেরেছেন। যেহেতু টপ অর্ডার থেকে আমাদের ব্যর্থতার একটা ধারাবাহিকতা রয়েছে, সেই জায়গায় যদি আসলে লেট মিডল অর্ডার থেকেও যে ওয়ানডেতে আপনার মাহমুদুল্লাহ যেমন সাপোর্টটা দিয়ে দেন, এখানে যদি আসলে শামীম পাটোয়ারি থেকে সেই সাপোর্টটা পাওয়া যাচ্ছে, এটা তো আসলে বাংলাদেশের জন্য অনেক ভালো। নিঃসন্দেহে জাকির অনেকের কথা বলবো, তিনি আজকে নেমেছিলেন 5 নম্বরে। খানিকটা কি বলবো, আসলে পদোন্নতি হচ্ছে, তার উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছেন। কিন্তু এই পদোন্নতি আবার মানে ভালোর জন্যই কিনা? না, ভালোই হয়েছে। ক্রিকেটে জায়গা হেরফের হলো তো আবার পারফরম্যান্সও হেরফের হয়ে যায়। তিনি যখন নেমেছেন শুরুতে 2-3টা উইকেট পড়ে যাবার পর 100+ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, উইকেটটা খানিকটা ধরে তাকে খেলতে হয়েছে। সহজতভাবে জাকির আলী অনেক এভাবে খেলেন না, আরও অনেক অ্যাগ্রেসিভ খেলে থাকেন। সেই জায়গায় মেহেদী মিরাজ 25 বলে 26 রান করেছেন। তার কথাও বলতে হচ্ছে, মেহেদী মিরাজ প্রথম টি-20তে সুযোগ পাননি, ওয়ানডেতে তিনি ছিলেন, ক্যাপ্টেন্সি করেছেন, টেস্টেও তার নেতৃত্বে বাংলাদেশ একটা টেস্ট জিতেছেও, 3টা ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে, সেখানে আসলে মেহেদী মিরাজের খুব একটা দোষ ছিল না, তিনি পারফর্ম করেছিলেন। তাও প্রথম টি-20তে আফিফ হোসেনকে সুযোগ দেওয়া হয়েছিল। আফিফ হোসেনের কথা বলছিলেন যে 3টা ওয়ানডে বা একটা টি-20 সব মিলে তিনি একেবারেই ক্লিক করতে পারেননি। 20 রানের 2টো ইনিংস ছিল, তারপর থেকে আসলে নিজেকে হারিয়েই খুঁজছেন আফিফ হোসেন। এটা বাংলাদেশের জন্য আসলে খানিকটা হতাশারই, কারণ একটা দলে থিতু হওয়াটা বাংলাদেশের জরুরি। গেল 3-4 বছর ধরে বাংলাদেশ দল আসলে টি-20 দলটাকে একটা রিফর্মের মধ্যে দিয়ে নিতে চাচ্ছে। আপনি দেখুন এখন এই দলে কিন্তু মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল কেউই অ্যাভেলেবেল না। তো এই 4জন সিনিয়র ক্যাম্পেইনার চলে যাবার পর এই যে শূন্যস্থানগুলো পূরণ করা, সেখানে এখনও আমরা এক্সপেরিমেন্টাল ফেজের মধ্যে দিয়ে আছি। এই সিরিজটা খানিকটা আমাদেরকে এনশিওর করছে যে কাদেরকে টানা সময়, লম্বা সময়ের জন্য বিবেচনা করা যেতে পারে, সেরকম একটা ইঙ্গিত এই সিরিজ থেকে আমরা পেয়েছি নিশ্চয়ই। এবং এই ইঙ্গিতটা আমার কাছে খুব পজিটিভ লেগেছে। আপনি যদিও বলতে পারেন যে যেমন বাইরের দেশে আমরা কি দেখি যে ধরেন সিনিয়ররা না থাকলেও জুনিয়ররা বা ইয়াংস্টার যারাই আসেন তারা কিন্তু এসেই পারফর্ম করে ফেলেন, কারণ তাদের ওই মানে ট্রানজিশন পিরিয়ড বলেন বা ঘরোয়া থেকে আসার সেই সিস্টেমটা খুব স্মুথ হয়, তারা সেইভাবে পারফেক্ট হয়ে আসতে পারেন। বাংলাদেশে যদিও সেই জায়গায় ঘাটতি রয়েছে, তবে মানে
ইটস দ্য বেটার টাইম। আমার কাছে মনে হয় যে এখনই আসলে ভালো সময় বাংলাদেশের সেই মানে সাকিব তামিম বিহীন বা মুশফিক রিয়াদ বিহীন সেই জায়গাগুলোকে পূরণ করার জন্য বাংলাদেশের, হ্যাঁ এটা আমাদের মেনে নিতে হবে যে একটা ট্রানজিশনাল ফেজে আমাদের যেতে হবে। এখনই একেবারে ক্লিক করার মতো পারফর্ম, হ্যাঁ সেটা বেশি লম্বা না হোক, 4-5 বছর ধরে ট্রানজিশনাল ফেজে আছে, এটাই কথা যে সেটা বেশি লম্বা না হোক না, 4-5 বছর ধরেও ধরেন আপনার মানে এই বছরের মতো তো আমার মনে হয় না যে সাকিব মুশফিকদের আপনার মানে মিস করতে হয়েছে আমাদের, একেবারে থাকবে না, এক্স্যাক্টলি 4-5 বছর আগে ওটা ছিল না, এখন এটা একবারে তৈরি হয়ে গেছে এবং মোটামুটি মেন্টালি সবাই প্রস্তুত এটার জন্য যে তারা থাকছেন, এখন আমাদের ইয়াংস্টারদের ওপরই ভরসা রাখতে হবে। সো এখন তারাও হয়তো বা সেই দায়িত্বটা আরো মানে গুরুত্বের সাথে নিচ্ছে যে আমাদের আসলে জায়গা এখন পাকাপোক্ত করতে হবে, এবং এটাকে আমি পজিটিভ ভাবেই দেখছি। নিঃসন্দেহে একটা পজিটিভ খবরের মধ্যে একটা নেগেটিভ খবর আসলে দিতেই হচ্ছে। সৌম্য সরকার ক্যাচ মিস করেছিলেন, সেই ক্যাচ মিসের ফলাফল খুব বেশি বাংলাদেশকে ভোগায়নি, কিন্তু সেই ব্যাপারটা ভোগাচ্ছে সৌম্য সরকারকেই। তিনি সেখানে ইনজুর্ড হয়েছেন, আঙুলে ব্যথা পেয়েছেন, চিট ধরেছে, 5টা সেলাই তার তর্জনীতে পড়তে যাচ্ছে। জানা গেছে যে বিপিএল এর শুরুর ভাগেও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। রংপুর রাইডার্সের হয়ে সৌম্য সরকার খেলার কথা, দারুণ ছন্দে কিন্তু রংপুর রাইডার্সের ছিলেন সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে ন্যাশনাল টিমে ফিরেও তিনি ভালো খেলেছেন, আগের ম্যাচে বা ওডিআইতেও তিনি দেখা গেছে যে রানে ছিলেন, এবং সৌম্য সরকার বল হাতেও তার দায়িত্বটা সামলান। সেক্ষেত্রে আঙুলের এই চোট এটা খানিকটা দুর্ভাগ্যজনক বটে, কারণ সৌম্য সরকার অনেকদিন ধরেই দলে আসছেন যাচ্ছেন, এরকম ফেজে ছিলেন। যেই মুহূর্তে তিনি আসলে কনসিস্টেন্ট হলেন তখনই এরকম একটা ইনজুরি নিশ্চয়ই আসলে তার জন্য দুঃখজনক, তার জন্য এবং রংপুর রাইডার্সের জন্য দুঃখজনক, ইভেন বাংলাদেশের জন্য দুঃখজনক, কারণ সৌম্য সরকারকে নিয়ে সেই গ্লোবাল সুপার লিগ থেকেই কথা চলে আসছিল। সেখানে এত ভালো পারফরমেন্স, 80+ রান, তার 188 রান করেছিলেন টোটাল। সেখানে মানে তারপরে ওয়ানডেতে প্রথম ম্যাচে বা দ্বিতীয় ম্যাচে রান বড় করতে না পারলেও এরপরে এসে রান কিন্তু বড় করেছেন, টি20তেও পারফর্ম করেছেন। সো তার কাছ থেকে আসলে এখন আশায় সময়টাই ছিল যে এখন সৌম্য সরকারের একদম মানে পুরোটা নেয়ার মতো, কিন্তু আনফরচুনেটলি তাকে এখন ইনজুরিটা কতদিন ভোগায়, কতটুকু পর্যন্ত ভোগায় সেটা দেখার বিষয়। তবে বাংলাদেশ বছর শেষে আসলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ একটা সিরিজ আসলে জয় করলো। এটা বাংলাদেশের জন্য মানে একটা মানে না শেষ ভালো যার সব ভালো তার, যাই হোক বছরটা আসলে ভালো একটা সিরিজ জিতেই হলো। Very true. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.